দ্য রুথলেস ডিজায়ার, লেখিকা শ্রাবণী ইয়াসমিন, পর্ব ২৭-এর প্রথমাংশ। অন্ধকারের চাদরে মোড়া এক বিষাদময় উপাখ্যানের মতো সময়টা থমকেছিল। সকাল গড়িয়ে সন্ধ্যা হলো, গোধূলির শেষ রক্তিম আভা মুছে গিয়ে নিকষ কালো রাত নামলো আকাশের বুকে। তবু এইডেনের দেখা নেই। আজ নোভার জীবনের এক সন্ধিক্ষণ। আজ রাত ১২টার ওই জাদুকরী লগ্নটি পার হলেই সে সপ্তদশী থেকে অষ্টাদশী এক তরুণীতে পা রাখবে। শৈশবের শেষ গণ্ডি পেরিয়ে সে আজ পা রাখতে যাচ্ছে পূর্ণ যৌবনের আঙ্গিনায়। অথচ এই বিশেষ দিনটি নিয়ে তার মনে কোনো বসন্তের দোলা নেই। নোভা কোনোদিনও ভাবেনি যে তার জীবনে ক্যালেন্ডারে এই দিনটি কোনো উৎসবের বার্তা নিয়ে আসতে পারে। আসলে আজকের এই দিনটি তো তার কাছে এক অভিশপ্ত স্মৃতির মতো। মাঝে মাঝে নির্জনে নোভা ভাবে, যদি এই ধরনের আলোয় তার জন্মই না হতো, তবে কি নিয়তির এই নিষ্ঠুর খেলা তাকে সইতে হতো? কেন সে এই অদৃশ্য শেকলে বন্দি? তার রুম থেকে বের হওয়া বারণ, বাইরের পৃথিবীর খোলা হওয়া তার জন্য নিষিদ্ধ। কেন এই নিষেধাজ্ঞা? তার উত্তর সে জানে না। সে তো পালিয়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবে না। তবে কেন তাকে এই খাঁচায় বন্দি করে রাখা? এইডেন, এই নামটা শুনলেই নোভার বুকের ভেতরটা হিম হয়ে আসে। তার কথা অবাধ্য হওয়ার মতো দুঃসাহস বা শক্তি নোভার অস্তিত্বে নেই। আজ সারাদিন একরাশ অভিমান আর অবহেলায় তার পেটে অন্ন পড়েনি। ক্ষুধার চেয়েও মনের বিষাদ আজ বড্ড বেশি ভারী হয়ে চেপে বসেছে। নিভৃত কামরার নীরবতায় সে শুয়ে আছে। এইডেন এখনো এলো না। কি এমন রাজকার্য তাকে নোভার থেকে দূরে সরিয়ে রেখেছে? রাত যত গভীর হচ্ছিল, নোভার চোখের ঘুম ততই উবে যাচ্ছিল। এপাশ ওপাশ করতে করতে কখন যে তন্দ্রাচ্ছন্ন হয়ে সে গভীর ঘুমের অতলে তলিয়ে গেল, তা সে নিজেও জানে না। নিশীত রাতের নিস্তব্ধতা ভেঙে ঘড়ির কাঁটা তখন ১:৩০ ঘর সুই সুই। নোভা তখন ঘুমের এক মায়াবী রাজ্যে বিচরণ করছে। হঠাৎ তার কোমল ঘাড়ের ওপর এক উত্তপ্ত স্পন্দন অনুভূত হলো। সেই উষ্ণতায় তার গভীর ঘুমের রেশটুকু পাতলা হয়ে এলো। এক অতি পরিচিত তীব্র এবং মরণঘাতী সুবাস তার চেতনাকে আচ্ছন্ন করে ফেলল। এই ঘ্রাণটা তো কেবল পারফিউমের নয়, এটা যেন এডেনের অস্তিত্বের অংশ। জীবনের প্রথমবার যখন এডেনের সাথে সেই অন্ধকার রাত কাটিয়েছিল, তখন এই সুবাস তার নিজের শরীরেও বাসা বেঁধেছিল। এই অবিনশ্বর ঘ্রাণ সে কি করে বিস্মৃত হবে? ঠিক সেই মুহূর্তে তার কানের লতির খুব কাছে কেউ একজন অত্যন্ত নিবিড় স্বরে ফিসফিস করে উঠল, দিস ফাকিং হন্টিং বিউটি। নোভা বিদ্যুৎ স্পষ্টের মতো চোখ মেলে তাকালো। দেখলো তার মুখের ঠিক ওপরে আরও একজোড়া চোখ স্থির হয়ে আছে। মুখটি একটি কালো মুখোশের আড়ালে ঢাকা। কেবল সেই বিচিত্র দ্বিবর্ণের চোখ দুটি দেখা যাচ্ছে। একটিতে নীল রঙের শীতলতা, অন্যটিতে বাদামি রঙের উষ্ণতা। নোভার অস্থির মস্তিষ্ক সেই চোখের পলকে স্তব্ধ হয়ে গেল। সে চেনে ওই দৃষ্টি, ওটি এইডেনেরই অব্যক্ত ভাষা। এইডেনের চোখের মণিতে আজ রক্তের মতো লাল আভা। নোভা তড়িঘড়ি করে উঠে বসতেই তার বিস্ময়ের সীমা রইল না। সে চারিদিকে তাকিয়ে যেন পাথরের মূর্তিতে পরিণত হলো। এক অপার্থিব হলদেটে আলোর আভা তার মুখশ্রী দিয়ে এসে আছড়ে পড়ছে। পুরো ঘরটি শত শত মোমবাতির শিখায় জ্বলজ্বল করছে। বিছানার হেডবোর্ড থেকে শুরু করে টেবিল, আয়না, এমনকি মেঝেতেও থরে থরে সাজানো মোমবাতি। তার সাথে মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে সহস্রাধিক জুলিয়েট রোজের রক্তিম পাপড়ি। বিছানার পাশের মেঝেতে অদক্ষ কিন্তু অত্যন্ত যত্নশীল হাতে পাপড়ি দিয়ে একটি হৃৎপিণ্ডের আকৃতি তৈরি করা হয়েছে, যার মাঝখানে বড় বড় অক্ষরে লেখা, হ্যাপি বার্থডে মাই সানশাইন। নোভা সন্মোহিতের মতো বিছানা থেকে নেমে মেঝেতে দাঁড়ালো। তার দুচোখ দিয়ে অজান্তেই নোনা জল গড়িয়ে পড়ল। এ কি আনন্দের অশ্রু, নাকি দীর্ঘ অপেক্ষার শেষ পরিণতি? এডেন পেছন থেকে এসে নোভার কাঁধে নিজের থুতনি রাখল। তার তপ্ত নিঃশ্বাস নোভার ঘাড় স্পর্শ করতেই এক অজানা কাঁপুনি বয়ে গেল। এডেন ফিসফিস করে বলল, হ্যাপি অ্যাডাল্টহুড মাই জুলিয়েট। এইডেনের কণ্ঠে আজ এক অদ্ভুত নেশাতুর মাদকতা। প্রতিটি শব্দ যেন কোনো এক অন্ধকার গহ্বর থেকে প্রতিধ্বনিত হয়ে আসছে। তার চোখে সেই আরক্ত আভা নোভার অন্তরাত্মাকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। নোভা এডেনের নিঃশ্বাসে এক তীব্র এবং অপরিচিত রাসায়নিকের ঘ্রাণ পেল। সে তার কুঞ্চিত ভ্রু আরও অভিযোগী দৃষ্টি এডেনের চোখের ওপর স্থির করে ধীর স্বরে বলল, আপনি আজকেও ড্রাগস নিয়েছেন? নোভার কণ্ঠে মিশেছিল এক সমুদ্র সমান বিষাদ আর অভিমান। এইডেনের ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল, যে হাসিতে কোনো অনুশোচনা নেই, আছে এক অদমিত আকাঙ্ক্ষা। সে নোভার মুখের খুব কাছে ঝুঁকে এলো, যেন তার উত্তপ্ত নিঃশ্বাস দিয়ে নোভাকে চিরতরে বন্দি করে নিতে চায়।
একটু বেশি না, একদম সামান্য নিয়েছি। নয়তো তোমার এই সর্বনাশা রূপের যে নেশা তা আমাকে আজ অসময়ে কাবু করে ফেলতো। আমি নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতাম। তার কণ্ঠস্বর তখন কোনো গভীর খাদের প্রতিধ্বনির মতো ভারী আর গম্ভীর। এডেনের এই যুক্তিতে নোভার মনের কোণে এক অজানা ভয়ের সঞ্চয় হলো। সে নিজেকে এই বাঁধন থেকে মুক্ত করার এক বৃথা চেষ্টা করলো এবং অত্যন্ত ধীর অথচ আত্মস্বরে বলল, আমার এইসব ড্রাগস নেওয়া একদম পছন্দ না, আপনি তা ভালো করেই জানেন। তবে কেন বারবার? নোভাকে কথা শেষ করতে দিল না ইডেন। তার বলিষ্ঠ এবং পেশিবহুল হাত দুটি দিয়ে নোভাকে নির্দয়ভাবে দেওয়ালের সাথে চেপে ধরল সে। তার দুই চোখে তখন কামনার দাবানল আর ড্রাগসের নীলবিষের এক মরণঘাতী সংঘাত। নোভার কানের কাছে মুখ নিয়ে সে অত্যন্ত ব্যাকুল স্বরে বিড়বিড় করল, তোর নেশায় আমায় ডুবতে দে। একবার তোর ওই সর্বনাশা সত্তায় সম্পূর্ণভাবে বিলীন হতে পারলে পৃথিবীর অন্য সব বিষাক্ত নেশা আমি অবলীলায় ত্যাগ করতে পারবো। নোভা নিঃশব্দে চোখ বুজল। সে জানে এডেন এখন তার নিজের জগতে নেই। নেশার ঘরে এডেনকে সে সবসময় এক নতুন সত্তায় আবিষ্কার করে। এই মুহূর্তে তার মাঝে কোনো নিষ্ঠুরতা নেই, নেই কোনো আধিপত্যের দম্ভ। এখন সে কেবল এক তৃষ্ণার্ত আদরে প্রেমিকের মতো। নোভা সাহস করে নিজের কাঁপা কাঁপা হাত বাড়িয়ে এডেনের মুখের কালো মুখোশটি সরিয়ে দিল। উন্মোচিত হলো সেই সুনিপুণ কারুকার্যময় ওষ্ঠজোড়া আর তীক্ষ্ণ ধারালো চোয়াল। অসম্ভব সুদর্শন সেই চেহারার দিকে তাকিয়ে নোভার বুকটা মায়ে ভরে উঠল। তার মাথা এডেনের প্রশস্ত বুকের কাছে ঠেকেছে। নোভা আলতো করে এডেনের তপ্ত গালে নিজের হাত রাখল। তৃষ্ণায় কাতর হয়ে থাকা এই মানুষটিকে দেখে তার ভীষণ করুণা হলো। আচমকা নোভা তার পায়ের আঙুলের ওপর ভর দিয়ে নিজেকে সামান্য উচ্চতায় নিয়ে গেল এবং এইডেনের ঠোঁটে নিজের নরম ওষ্ঠাধর আলতো করে শুইয়ে দিল। মুহূর্তে এইডেন যেন এক বাধ্য শিশুর মতো শান্ত হয়ে গেল। যেন গনগনে উত্তপ্ত লাভার মাঝে এক হিমশীতল বরফখণ্ড এসে পড়ল। কয়েক সেকেন্ডের সেই স্তব্ধতা ভেঙে নোভা যখন তাকে ছেড়ে দিতে চাইল, ঠিক তখনই এডেন তাকে দ্বিগুণ শক্তিতে দেওয়ালের সাথে পিষ্ট করল। সে নোভার ওষ্ঠজোড়া নিজের দখলে নিয়ে নিল। হাতের স্পর্শ আরও নিবিড়, আরও গভীর হতে থাকলো। নোভার সারা শরীরে তার অধিকার বোধের এক উদ্দাম বিচরণ শুরু হলো। নিজের চেয়ে 14 বছরের বড় এই দানবীয় পুরুষটিকে সামলাতে গিয়ে নোভা বারবার পথ হারিয়ে ফেলছিল। প্রায় মিনিট পাঁচেক পর এডেন যখন তাকে মুক্তি দিল, দুজনেরই শ্বাস প্রশ্বাস তখন আগুনের মতো তপ্ত। এডেন নোভার কপালে নিজের কপাল ঠেকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। আই ওয়ান্ট ইউ সো ব্যাডলি, ইট মাইট কিল মি। নোভা চোখ বুজে সেই আর্তনাদের গভীরতা বোঝার চেষ্টা করছিল, কিন্তু যখন সে ধীরগতিতে চোখ মেলল, তার বুকের ভেতরটা ধক করে উঠল। দেখল এডেনের নাক দিয়ে লাল রক্ত ঝরছে। সেই মুহূর্তে সে আতঙ্কিত হয়ে উঠল। রক্ত! এডেন তার একটি আঙুল দিয়ে নোভার ঠোঁট চেপে ধরল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক পুরো অথচ তৃপ্তির হাসি। সে ফিসফিস করে বলল, লেট মি ব্লিড ফর ইউ, মাই ফাকিং অবসেশন নোস নো লিমিটস বেবি। লন্ডনের বিষণ্ণ রাতে নিস্তব্ধতা চিরে দিয়ে এক বীভৎস পৈশাসিকতার সাক্ষী হলো আধুনিক মানব সমাজ। কুয়াশাচ্ছন্ন নগরীর গুমট বাতাস যেন সেই পৈশাসিকতার ভার সইতে না পেরে স্তব্ধ হয়ে গেছে। খোদ ভাইস প্রেসিডেন্টের সুরক্ষিত প্রাসাদের সম্মুখভাগ থেকে উদ্ধার করা হয়েছে তার আপন তনয়ের নিথর দেহ। তবে সেটি কেবল একটি নিস্পন্দন শরীর ছিল না, ছিল এক পৈশাসিক জিজ্ঞাসার ক্যানভাস। লাশের অবর্ণনীয় ক্ষত আর নিষ্ঠুরতার চিহ্ন দেখে অভিজ্ঞ তদন্তকারী কর্মকর্তাদের রক্তও যেন হিম হয়ে আসছিল। ঘাতকের অন্তরে লুকিয়ে থাকা ঘৃণার লেলিহান শিখা যে কতটা ভয়াবহ হতে পারে তার চাক্ষুষ প্রমাণ মিলেছে মরদেহের প্রতিটি ইঞ্চিতে। তদন্তকারীদের প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে এক হাড়হিম করা সত্য। এই হত্যাকাণ্ড কোনো আকস্মিক উন্মাদনা নয়, বরং প্রতিটি আঘাত ছিল সুপরিকল্পিত এবং চরম আক্রোশপ্রসূত। ঘাতক কেবল প্রাণহরণ করে ক্ষান্ত হয়নি, বরং মৃতদেহটিকে নিয়ে মেতে উঠেছিল এক আদিম এবং পৈশাসিক উৎসবে। শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যে নিষ্ঠুর খেলা খেলা হয়েছে তা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে কল্পনা করা অসম্ভব। তদন্তকারী পুলিশ বাহিনীর ধারণা এর নৈপথ্যে লুকিয়ে আছে কোনো চরম ব্যক্তিগত প্রতিহিংসা, অথবা এটি কোনো বিকৃতমনা সাইকোপ্যাথিক সিরিয়াল কিলারের কারসাজি। লাশের চারপাশে জমে থাকা ছোপ ছোপ জমাটবদ্ধ রক্ত আর ধস্তাধস্তির চিহ্ন থাকলেও ঘাতক অত্যন্ত সুনিপুণভাবে নিজের অস্তিত্বের সবটুকু প্রমাণ মুছে ফেলেছে। জনমনে এখন এক গভীর আতঙ্কের ছায়া।
স্থানীয় এক বাসিন্দা কম্পিত কণ্ঠে ফিসফিস করে বলছিল, মানুষের ভেতর যে এমন এক পিশাচ বাস করতে পারে তা বিশ্বাস করা কঠিন। এটি কোনো মানুষের কাজ হতে পারে না, এ কেবল কোনো নরপিশাচের পক্ষেই সম্ভব। যখন টেলিভিশনের পর্দায় এই বীভৎস সংবাদটি প্রচারিত হচ্ছিল, তখন সিআইডি সদর দপ্তরের একটি কক্ষে বসে অত্যন্ত নিষ্ক্রিয় ভঙ্গিতে চুইংগাম চিবোচ্ছিলেন অফিসার কারান আরসালান মির্জা। তার তীক্ষ্ণ গভীর চোখের দৃষ্টি পর্দার দিকে নিবদ্ধ। 30-এর কোঠায় পা রাখা এই মানুষটি লন্ডনের অপরাধ জগতের এক ত্রাস। ছোটবেলা থেকে জট পাকানো রহস্যের সমাধান করা যার নেশা ছিল, আজ তিনি তার সেই তীক্ষ্ণ মেধার প্রখর বুদ্ধিভিত্তিক দক্ষতা দিয়ে প্রশাসনের এক অনন্য উচ্চাসনে আসীন। লন্ডনের মতো প্রতিকূল শহরেও তিনি নিজের মেধার স্বাক্ষর রেখেছেন প্রতি পদে। কারণ তার দীর্ঘদিনের বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট রিয়ানা রিশমাত সারার দিকে তাকিয়ে অত্যন্ত গাম্ভীর্যের সাথে প্রশ্ন করলেন, খুনের খুঁটিনাটি বিবরণটা দাও তো রিয়ানা, আমি প্রতিটি ক্ষতের ভাষা বুঝতে চাই। রিয়ানা, যার বয়স মাত্র 26, কিন্তু গত 3 বছরের নিরলস পরিশ্রম আর ক্যালকুলেটিভ বুদ্ধিতে সে পুরো সিআইডি বিভাগের আস্থা অর্জন করে নিয়েছে। রিয়ানা এক গভীর দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত ধীর এবং নির্লিপ্ত স্বরে বর্ণনায় ডুবে গেল, যেন সে কোনো বীভৎস উপন্যাসের পাতা পড়ছে। স্যার, তার 2 চোখ কোঠর থেকে উপড়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তাকে এক অনন্ত অন্ধকার আর অসহনীয় যন্ত্রণার নরকবাস করতে হয়েছে। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্য হলো, শরীরের অনেক জায়গায় চামড়া কোনো অস্ত্র দিয়ে নয়, বরং খালি হাতে টেনে হিঁচড়ে নেওয়া হয়েছে। ঘাড়ের পেছনের মাংসপেশি চামড়াসহ এমনভাবে ছিঁড়ে ফেলা হয়েছে যে মনে হচ্ছিল ঘাতক দেহ থেকে মাথাটি আলাদা করার এক আদিম উল্লাসে মেতেছিল। আর তার জিঘাংসায় চূড়ান্ত রূপ হিসেবে নিহতের পুরুষাঙ্গটি শরীর থেকে কেটে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। একটানা কথাগুলো বলে রিয়ানা থামল। তার কণ্ঠে কোনো কম্পন নেই, কিন্তু কক্ষের বাতাস যেন সেই বর্ণনায় ভারী হয়ে উঠল। কারান আরসালান মির্জা চুইংগামটা গালের একপাশে ঠেলে দিয়ে ঠোঁট উল্টে এক রহস্যময় হাসি দিলেন। তার চোখের তারায় তখন এক বিচিত্র দ্যুতি। তিনি মৃদু অথচ গম্ভীর স্বরে বিড়বিড় করে বললেন, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং।